হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে একটা টপিক, সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতু আর ফুল্লরার যে চরিত্র রয়েছে, খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, আখিটিক খণ্ডের মধ্যে কালকেতু আর ফুল্লরা যে আছে তার চরিত্র যে আছে সেই সম্পর্কে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনার বিষয় যাওয়ার আগে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে যায়, তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি জায়গাটা একটু ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। মেজর কোর্সে যারা আছে তাদের জন্য আছে কোর্স ফি 1290, আর মাইনর কোর্সের জন্য আছে 699। আর কোর্স ডিটেলস সম্পূর্ণ কিন্তু কিছু স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তাহলে আলোচনার বিষয় চলে আসছি। দেখো তো কি বলছে, কালকেতু ফুল্লরার যে উৎপত্তি সেই সম্পর্কে আগে দেখে নিই। প্রথমে বলছে কালকেতু, যেখানে ইন্দ্রপুত্র নীলাম্বর যে আছে তাকে কিন্তু কালকেতু বলা হচ্ছে। স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুত্র নীলাম্বর হিসেবে দেবী চণ্ডীর পূজায় সামান্য ত্রুটি করায় অভিশাপ প্রাপ্ত হন এবং মর্তে ধনুর্ধর ও নির্ভীক ব্যাত ধর্মকেতুর পুত্র হিসেবে কালকেতু নামে কিন্তু জন্মগ্রহণ করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্বর্গে যে দেবরাজ ইন্দ্রের যে পুত্র রয়েছে সে অভিশাপগ্রস্ত হয়ে কিন্তু তাকে মর্তে আসতে হয় এবং সে ধর্মকেতুর পুত্র হিসেবে কিন্তু জন্মগ্রহণ করে, এবং তার এই অভিশাপও কিন্তু একটা আমরা দেখতে পাচ্ছি সুদিক আছে, সেটা হচ্ছে মর্তে এসে কিন্তু তিনি কি করে, দেবী চণ্ডীর যে পূজা সেটা কিন্তু প্রচার করে। ঠিক আছে, তারপরে ফুল্লরা, যেখানে ফুল্লরা আমরা দেখবো নীলাম্বরের পত্নী ছায়া। ঠিক আছে, স্বর্গে নীলাম্বরের একনিষ্ঠ স্ত্রী ছায়া স্বামীর অনুসরণে মর্তে ব্যাতকন্যা রূপে জন্মগ্রহণ করে। তাহলে এই যে নীলাম্বর যে আছে, এই নীলাম্বরের যে স্ত্রী যে আছে স্বর্গেও কিন্তু ঠিক তাই ছিল, এবং সেই একতা কিন্তু থেকে গেছে। আমরা দেখতে পাচ্ছি একনিষ্ঠ স্ত্রীর যে দায়িত্ব, প্রতিব্রতার যে দায়িত্ব সেটা কিন্তু তিনি পালন করে, যেখানে মর্তে তিনিও আসে এবং ব্যাতকন্যার রূপে কিন্তু তিনি জন্মগ্রহণ করে, এবং পরবর্তীতে উপযুক্ত বয়সে কালকেতুর সাথে তার বিবাহ হয় এবং দারিদ্র্যময় সংসারে কিন্তু তার প্রবেশ ঘটে। এইভাবে দুজনের উৎপত্তি কিন্তু আমরা জেনে গেলাম। এরপরে কি বলছে দেখে নিই। দেখো তো কি বলছে, ব্যাত কালকেতু ও শক্তি ও জীবন। ঠিক আছে, যেখানে কি বলছে, এই যে ব্যাত কালকেতু যে আছে তার শক্তি ও জীবন সম্পর্কে আলোচনা করছে। অসীম অশ্বতুল্য বল, এই যে একটুক্ষণ আগেই বললাম অশ্বতুল্য বল কিন্তু ছিল কালকেতুর মধ্যে। তারপরে আমরা দেখব জীবিকা হিসেবে ব্যাত বৃত্তি কিন্তু তিনি নিয়েছেন, মানে বনে পশু শিকার করা এবং সেই মাংস হাটে বিক্রি করে কি করছে বলছে, সংসার চালানোর জন্য তার প্রধান জীবিকা কিন্তু হয়ে ওঠে। ঠিক আছে, শিকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুবই আর কি বলশালী কিন্তু ছিল। তারপরে ছিল সহজ সরল মানবীয় সত্তা কিন্তু ছিল। ঠিক আছে, তারপরে কি বলছে, প্রকৃতি অরণ্যের সন্তান, যেখানে বনের হিংস্র পশুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকা ছিল সংগ্রামে তার চরিত্রের বাস্তব রূপ যেটা দিয়েছে। ঠিক আছে, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারছি আমরা এই যে কালকেতু যে চরিত্র দুঃখ দারিদ্র্যের মধ্যে যাচ্ছিল, কিন্তু একটা একনিষ্ঠতা, ঠিক আছে, একটা ভালো দিক কিন্তু ছিল তার মধ্যে। দেখো তারপরে কি বলছে, শারীরিক শক্তি ও সাহস, যেখানে একাই কি বলছে, যেখানে একাই বিশালাকার পশু শিকারের সামর্থ্য এবং যে কোনো বিপদে পিছু না হাঁটার অদম্য সাহস পরিচয় ছিল এই কালকেতু চরিত্র। তাহলে একটুক্ষণ আগে আলোচনা করলাম বিশাল সাহস, বিশাল বনবান কিন্তু ছিল এই কালকেতু। ঠিক আছে, তারপরে পত্নী প্রেম ও দায়িত্ববোধ কিন্তু ছিল কালকেতুর মধ্যে, যেখানে দারিদ্র্যের মধ্যে ফুল্লরের প্রতি অকৃত্রিম মায়া কিন্তু ছিল। এই জায়গাটা আমরা দেখতে পারবো, এই যে কালকেতু চরিত্রটি কিন্তু খুবই সুন্দর ছিল, একদিক থেকে বলবান ছিল। ঠিক আছে, তারপরে বনের কিন্তু বাচ্চা যে পশু ছিল তাদের কিন্তু হত্যা করতো না, বনে যে হিংস্র পশুগুলো ছিল তাদেরকে হত্যা করতো। তারপরে এই দারিদ্র জীবনের মধ্যে আমরা দেখব তার স্ত্রীর প্রতি কিন্তু অকৃত্রিম মায়া ছিল, এবং পরিবেশের পরিশ্রমের মাধ্যমে পরিবারের যে খাদ্য সেটা সংস্কারের সততা ও ব্যাকুলতা কিন্তু ছিল, একটা সততা কিন্তু ছিল তার মধ্যে। তারপরে প্রজাবৎসল্য মনোভাব ছিল, দেবী চণ্ডীর কৃপায় রাজা হওয়ার পর তার মধ্যে কি প্রজাদের প্রতি একটা সমান দৃষ্টি কিন্তু ছিল। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখবো খুবই সুন্দর একটা চরিত্র কিন্তু রয়েছে কালকেতু। তারপরে এবার ফুল্লরা সম্পর্কে আমরা দেখে নিই। ফুল্লরা কি বলছে, ফুল্লরা চরিত্রের মধ্যে যে বাঙালি নারীর চিরায়ত রূপ,
যেখানে ফুল্লরা চণ্ডীমঙ্গল কাব্যের এক অমর নারী চরিত্র। তাহলে এই চণ্ডীমঙ্গল কাব্যে এক অমর নারী চরিত্র কিন্তু এই ফুল্লরা চরিত্র। তিনি শুধু কালকেতুর সহধর্মিণী নন, বরং দুঃখ কষ্টে মহাসমুদ্রে এক ধীর ও অবিচল কান্ডারী। যেখানে আমরা দেখতেই পাচ্ছি এই দারিদ্র্যময় জীবন কিন্তু তিনি ত্যাগ করেনি, স্বর্গেও কিন্তু সে একসাথে ছিল এবং এই বাস্তব জীবনে মানে মর্তে এসেও কিন্তু সে তার স্বামীর সঙ্গে একনিষ্ঠতা কিন্তু পালন করে গেছে। ঠিক আছে, তাই বলছে স্বামীর অভাবের সংসারে নিজের হাতে পরশা সাজিয়ে হাটে মাংস বিক্রি করা থেকে শুরু করে বিমলার ঘর থেকে খুদ ধার করে রান্না করা প্রতিটি পদক্ষেপে তার অসাধারণ কায়িক শ্রম ও দায়িত্বশীলতার ছাপ কিন্তু বিদ্যমান ছিল। তার মানে এই যে ফুল্লরা চরিত্র আমরা দেখবো, মানে একটা প্রতিব্রতা নারীর কিন্তু পরিচয় পাওয়া যাচ্ছে এখানে। ঠিক আছে, স্বামীর সেই অভাবের সময় কিন্তু সে স্বামীর হাত ছাড়েনি এবং খুব সুন্দরভাবে কিন্তু তার নিজের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু পালন করেছে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে ফুল্লরা চরিত্রের চারিত্রিক গুণ, যেখানে একনিষ্ঠ পতিব্রতা। ঠিক আছে, তাহলে এই যে চরিত্রের গুণ একটুক্ষণ আগে বললাম, পতিব্রতা নারী কিন্তু ছিল এই আর কি চণ্ডীমঙ্গল কাব্যে বিখ্যাত একটা নারী চরিত্র কিন্তু এই ফুল্লরা চরিত্র। ঠিক আছে, তারপর স্বামীর প্রতি নিবেদিত প্রাণ সতীন হিসেবে ছদ্মবেশী দেবীকে দেখে সতীনের ভয়ে সতীন পীড়িত বাঙালি নারীর মনের যে বাস্তবতার ব্যাকুলতা সেটা কিন্তু প্রকাশ পায়। তারপরে কষ্ট সহিষ্ণুতা, যেখানে কষ্টে বলতে একটুক্ষণ আগে আলোচনা করলাম খুবই দারিদ্র্যময় জীবন তাদের ছিল, কিন্তু সেটাও কিন্তু তিনি সহ্য করে তিনি কি করেছে, তার স্বামীকে দোষারোপ করেনি, বরং হাসি মুখে কিন্তু সেই কষ্ট তিনি সহ্য করে গেছেন। ঠিক আছে, সহ্য করেছে। তারপরে বাস্তব বুদ্ধি ও নীতিবোধ, ছদ্মবেশে সুন্দরী দেবীকে পরগৃহে বিরত রাখার জন্য সীতা সাবিত্রীর দৃষ্টান্ত ও দারিদ্র্যের নীতিগর্ভ বাস্তব বিবরণের উপস্থাপনা কিন্তু করে। মানে এই যে নারী চরিত্র আমরা দেখতে পাচ্ছি, বাস্তব বুদ্ধি ও নীতিবোধ কিন্তু তার মধ্যে প্রকাশ পায়। ঠিক আছে, তারপরে এই জায়গাটা সব থেকে আর কি আমরা দেখতে পারবো চণ্ডীমঙ্গল কাব্যের মধ্যে সব থেকে এই জায়গাটা আর কি খ্যাত রয়েছে ফুল্লরার 12 মাসা। এই 12 মাসে যদি আমরা দেখি লোকজীবনের ক্ষেত্রে ফুল্লরার কিন্তু এই 12 মাসেই তার দুঃখ কষ্ট যায়, সে হচ্ছে সুখের মুখ কিন্তু দেখে না। ঠিক আছে, তাই বলছে ফুল্লরার যে 12 মাসে রয়েছে এই 12 মাসের মধ্যে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত ব্যাগ পরিবারের 12 মাসের অভাব অনটন, কালবৈশাখীর ঝড়, তারপরে জ্যৈষ্ঠের ক্ষুধা ও শীত বর্ষার নিদারুণ কষ্টের এক করুণ সুর, তার সঙ্গে কবি কঙ্কন মুকুন্দরাম এই 12 মাসের মাধ্যমে মধ্যযুগের গ্রাম বাংলার যে দরিদ্র মানুষ যে রয়েছে তাদের জীবনযাত্রাকে কিন্তু অমর করে রেখেছে। ঠিক আছে, এই 12 মাসে যদি আমরা দেখি সেখানে কিন্তু দেখতে পারবো মানে এই 12 মাসই আর কি যে রয়েছে এই ফুল্লরার যে আছে দুঃখে কষ্টেই কিন্তু যায়, সুখের মুখ কিন্তু সে দেখতে পায় না। তারপরে পারস্পরিক নির্ভরতা ও ভালোবাসা, যেখানে কি বলছে কালকেতু ফুল্লরার দাম্পত্যে কৃত্রিমতা কিন্তু নেই, শিকারের মাংস বিক্রি করে এবং গৃহকর্মের নিখুঁত সমন্বয় দুজনের মধ্যে বিরাজ করত এক অভিন্ন বোঝাপড়া ও গভীর আত্মিক টান। মানে দুজনের মধ্যে খুব বোঝাপড়া কিন্তু খুব সুন্দর ছিল। ঠিক আছে, তারপরে বাস্তব সংঘাত ও দেবীর কৃপা, যেখানে স্বর্ণ গঠিত রূপ দেবীকে ঘরে দেখে ফুল্লরার মনে স্বাভাবিক ভয় ও সংঘাত তৈরি হয়। দেবী ছদ্মবেশে আসছিল, সেই স্বর্ণ ছদ্মবেশ দেখে কিন্তু আর কি ভয় পেয়ে গেছিল। দেবী চণ্ডীর প্রকৃত আত্মপ্রকাশের পর উভয়ই সমানভাবে কিন্তু দেবী বরলাভে ধন্য হয়। ঠিক আছে, মানে শেষমেশ কিন্তু তারা সেই মা চণ্ডী যে দেবী রয়েছে তার কিন্তু বরলাভ করে। তারপরে দেখো কি বলছে যে প্রজাবৎসল্য রাজা কালকেতু, দেখো কয়েকটা পয়েন্ট করে করে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে রাজা কালকেতুকে যে পরবর্তীকালে যে রাজা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো গুজরাট নগরের পতন, যেখানে দেবীচণ্ডীর দেওয়া ধন রত্ন আংটি লাভ করে কালকেতু বন কেটে গুজরাট নগরের পতন করেন। ঠিক আছে, তারপরে প্রজাদের আশ্রয় দান করেন, তারপরে শত্রু দমন ও সততা ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো একটা বিশাল বড় কিন্তু তিনি তার যে চরিত্র সেই চরিত্র কিন্তু পালন করে গেছে। ঠিক আছে, তারপরে আদর্শ শাসক রূপ হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটুক্ষণ আগে আলোচনা করলাম তিনি কিন্তু একজন আদর্শ শাসক ছিল, যেখানে প্রত্যেকটা প্রজাকে কিন্তু তিনি সমান চোখে দেখতেন। একটুক্ষণ আগে আমি তোমাদেরকে আলোচনা করে বলেছিলাম এই যে কালকেতু চরিত্রটা কিন্তু খুবই আর কি আমরা দেখবো সততাপূর্ণ একনিষ্ঠ কিন্তু এই চরিত্রটা ছিল। ঠিক আছে, তারপর দেখো এই জায়গাটায় কি বলছে কবি মুকুন্দরামের জীবন রসিকতা, যেখানে খুব সুন্দরভাবে চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরার একটা উক্তি এখানে বলে যে স্বামী বনিতার প্রতি স্বামী বনিতার গতি, স্বামী বিনু অন্যজন কেউ নহে সুখ মোক্ষদাতা। খুব সুন্দরভাবে তার যে স্বামীর প্রতি যে একটা টান, ঠিক আছে, একটা মায়া এবং সে যে পতিব্রতা ছিল, ঠিক আছে, একনিষ্ঠ পতিব্রতা, তার মুখের যে বাণী সেই বাণী কিন্তু দুটা লাইন এখানে উদাহরণ আকারে কিন্তু প্রকাশ করেছে।
ঠিক আছে, তাহলে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা আমার এতটাই ছিল। আলোচনার বিষয় এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে যাই। তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের যে প্রিস্টিক্যাল পাবলিশার রয়েছে সেখানে এনইপি বেসিস তোমাদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন সেমিস্টারের সিলেবাস ভিত্তিক কিন্তু বিভিন্ন বইগুলো লঞ্চ করা হয়েছে। যাদের প্রয়োজন দেখো এখানে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।